আসসালামু আলাইকুম প্রিয় বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমি নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান আনসারি। আজকে আমি জরুরি আপনাদের সামনে বহুদিন পর লাইভে আসলাম। প্রতি বিপ্লবের প্রতিধ্বনি, সতর্ক হও বাংলাদেশ, এই শিরোনামে কয়েকটি কথা বলবার জন্য। আমার বক্তব্যের শুরুতেই আমি যারা এই গণবিপ্লবে, এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। যাদের আত্মত্যাগে আজকে আমরা মুক্ত হবার পথে, স্বাধীন হবার পথে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে। আজকে যখন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন দেখতে পেলেন যে বাংলাদেশের জনবিপ্লব শুরু হয়েছে, জনমানুষের স্রোত ঢাকামুখী হয়েছে, তখন তিনি বাধ্য হয়েছেন দেশ ছেড়ে চলে যেতে। তিনি দেশ থেকে চলে গিয়ে হয়তোবা আরাম আয়েশে থাকতে পারবেন, কিন্তু তিনি আমাদের জন্য বেশ কিছু কোয়েশ্চেন রেখে গেছেন, প্রশ্ন রেখে গেছেন, অনিশ্চয়তা রেখে গেছেন, যার কারণে আমি আজকে এই প্রতি বিপ্লবের প্রতিধ্বনি এই বিষয়ে কথা বলতে এখানে এসেছি। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিকট সংবিধান অনুসারে তার পদত্যাগপত্র প্রদানের সাথে সাথেই তার সহকারে পুরো মন্ত্রিসভা বাতিল বলে গণ্য হবে, এবং সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেবার অনুরোধ জানাবেন। কিন্তু আমাদের নিকট এখনও এই বিষয়টি স্পষ্ট নয় যে প্রধানমন্ত্রী আদৌ রাষ্ট্রপতির নিকট তার পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা, জমা দিয়েছেন কিনা। যদিও আজকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব যে প্রথম প্রেস ব্রিফিংটি করেছেন, সেখানে তিনি বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে কথা বলেছি, কিন্তু সেই পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে গিয়েছে কিনা সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আজকে কেন আমি বলছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি, এজন্যই বলছি যে আজকে আপনারা দেখেছেন এখন রাত গিয়ে সকাল, এই রাত্রে বেশ কয়েকজন মানুষের প্রাণহানি ঘটেছে। আমি যতদূর জানতে পেরেছি এ সংখ্যাটি ঢাকা শহরে 30-এর কম নয়। আমরা বেশ কিছু ভিডিও দেখেছি। এই ভিডিওগুলোর সত্যতা কতটুকু এগুলো অল্প কিছুক্ষণের মধ্যেই বের হবে। যে প্রতিবেশী একটি রাষ্ট্রের সৈন্যরা সেখানে এই ঘটনা ঘটাবার চেষ্টা করেছে বলে আমি যমুনা টেলিভিশনের একটি লাইভ ভিডিওতে দেখেছি, এবং বেশ কয়েকটি ভিডিওতে দেখেছি যে রাত্র 2টায় এয়ারপোর্ট দিয়ে আপনার এপিবিএনের পোশাকের মতো পুলিশের নাম লেখা কিছু লোক হঠাৎ করে এপিবিএন দিয়ে পার হয়ে যাচ্ছে, সেই ভিডিওটি দেখেছি। এগুলো হচ্ছে প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। আজকে এই বিষয়টি সমাধানের জন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো প্রথম দিনে যে বৈঠক করলেন সেনাপ্রধানের সাথে এবং রাষ্ট্রপ্রধানের সাথে, যেখানে তারা যেই দুর্বলতাটি দেখিয়েছেন বলে আমি মনে করি, সেটি হচ্ছে ইনস্ট্যান্ট তারা যে কাজটি করার দরকার ছিল সেটি হলো সংসদ ভেঙে দেয়া। আজকে এই বিদ্যমান সংবিধানের আওতায় যে বিষয়টি রয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আপনার পদত্যাগপত্র পাঠালেই তিনি আপনার তার সরকার এবং মন্ত্রিসভা ভেঙে যাবে, কিন্তু সংসদ ভাঙার কথাটি নাই।
সেখানে লেখা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন সংসদ ভেঙে দেওয়ার জন্য, অথবা রাষ্ট্রপতি সংসদে কাছে বিশ্বাসযোগ্য বলে প্রতীয়মান হয় এমন অন্য কোনো দলকে, অন্য কোনো ব্যক্তিকে তিনি আহ্বান জানাতে পারেন প্রধানমন্ত্রী হবার জন্য। আজকে এই বিপ্লবের প্রতিধ্বনির এই প্রাককালে এই যে সময় ক্ষেপণ হলো, সংসদ ভাঙা হলো না এখনো পর্যন্ত, এখানে কিন্তু একটি আশঙ্কা থেকেই যায় যে রাষ্ট্রপতি সংসদের মধ্য থেকে অন্য কাউকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে যদি অফার জানান, যেহেতু সংসদ অব্যাহত আছে, আওয়ামী লীগের সংসদ সদস্যরাই সেখানে রয়েছেন, সেখানে আরেকজনের প্রধানমন্ত্রী হওয়ার কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনারা হয়তো অনেকে বলবেন যে যে বিপ্লব হয়েছে, শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের লোকদের মনোবল ভেঙে গেছে, তারা সেখানে আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেখানে আরেকটি আমাদের আশঙ্কা উকি দেয়, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই বিষয়টি সেনাপ্রধান জানেন, বিমান বাহিনীর প্রধান জানেন, নৌবাহিনীর প্রধান জানেন। তাহলে কেন গণভবনের নিরাপত্তা জোরদার করা হলো না? কেন গণভবনে অরাজকতা করতে দেয়া হলো? কেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অরাজকতা করতে দেয়া হলো? এটি কিন্তু প্রধানমন্ত্রী বা শেখ হাসিনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়। কেন পার্লামেন্টের মধ্যে ভিতরে অরাজকতা করার সুযোগ দেওয়া হলো? সেখানে কোনো সংসদ সদস্যরা কিন্তু ছিলেন না। কেন আপনার গত রাত্রে বিভিন্ন জায়গায় এই রাজারবাগ পুলিশ লাইনে সাইরেন বাজানো হলো, বিভিন্ন জায়গায় থানাগুলোতে আক্রমণ হলো? এই বিষয়গুলো আমাদেরকে আজকে ভাবিয়ে তুলছে। আমি এই জন্যই বলছি যে এই বিষয়গুলোকে ম্যানিপুলেট করে, এই বিষয়গুলোকে সামনে এনে সামরিক বাহিনীর নিজেই এই ক্ষমতা নিয়ে নেবার কিন্তু একটি সম্ভাবনা এখানে দেখা দিয়েছে। যদি সেনাবাহিনী সেই ক্ষমতাটি নিয়ে নেয়, তাহলে বিপ্লবকে, আপনারা যে বিপ্লবটা করলেন ছাত্র সমাজ, সেই বিপ্লবকে কিন্তু ছিনিয়ে নেওয়া হলো। আপনাদেরকে আজকে বুঝতে হবে যে বিদ্যমান সংবিধানের আওতায় কোনো ধরনের সমাধানের কোনো ব্যবস্থা নেই। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং দীর্ঘ 7 বছর আমি সংসদ এবং নির্বাচন কমিশন কভার করার কারণে সংসদীয় বিধিবিধানগুলো নিয়ে আমাকে চর্চা করতে হয়েছে। বিদ্যমান সংবিধানের আওতায় যদি বলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও, পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠালেও সংবিধান অনুসারে তার উত্তরসূরি আসবার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে প্রধানমন্ত্রী বাইরে আছেন এখন এবং তিনি দায়িত্বে আছেন। এজন্য যে কাজটি করবার দরকার ছিল রাজনৈতিক দলগুলোর, রাষ্ট্রপতির সাথে বৈঠকে প্রথম কাজটি করার দরকার ছিল সংসদ ভেঙে দেয়া। দ্বিতীয়ত, অতি দ্রুত ওই বৈঠকের মধ্যেই ছাত্রদের প্রতিনিধি ছিল, সেই প্রতিনিধিদের সাথে কথা বলে অন্তত 3 জনের সমন্বয়ে, একজন প্রধান উপদেষ্টা, আরও 2 জন উপদেষ্টার সমন্বয়ে একটি ইন্টারিম গভর্নমেন্ট অথবা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার দরকার ছিল, যে কাজটি কিন্তু হয়নি। যার কারণে আজকে এই সারা রাত ব্যাপী এই বিপ্লবের প্রতিধ্বনি। আপনারা জানেন যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানও সেই আশঙ্কার কথা বলেছেন। আমি ধন্যবাদ জানাই ছাত্রদের যে সমন্বয়কদেরকে, তারা এখন থেকে 3 ঘন্টা আগে বিষয়টি উপলব্ধি করে 24 ঘন্টা টাইম চেয়েছিলেন। তারা প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল লৌরিয়েট, সারা আন্তর্জাতিক বিশ্বে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের প্রধান হিসেবে তারা মনোনয়ন করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কথা দিয়েছেন দেশ ও ছাত্র সমাজের এই দাবির প্রেক্ষিতে তিনি এই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। আজকে আপনারা যারা আমার এই ভিডিওটি শুনছেন বা অনেকে শুনছেন না, বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সমাজ আছে, তাদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দিবেন। সন্ধ্যা পর্যন্ত নয়, আমি আশা করব যে আজকে দুপুর 12টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তত আরও 2-3 জনকে দিয়ে অতি দ্রুত একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা। তারপর, কারণ এই সরকার গঠন প্রক্রিয়াটা আমরা জানি
রাজনৈতিক দলগুলো প্রস্তুত নয়, তারা কাকে সেখানে নিয়োগ দিবেন। তারপরে আবার সমঝোতার বিষয় আছে, এখানে এক্সপার্টিজের বিষয় আছে, এখানে ইন্টারন্যাশনাল রাজনীতি আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের প্রেশার গ্রুপ আছে। সব কিছু মিলিয়ে কিন্তু একটি সরকার। আমরা অনেকেরই অনেক ধরনের তালিকা দেখি যে ওনারা তালিকা দিচ্ছেন, এখানে দক্ষতার দরকার আছে, এক্সপেরিয়েন্সের দরকার আছে, কানেকশনের দরকার আছে, ম্যানেজমেন্ট ক্যাপাসিটির দরকার আছে। সব কিছু মিলিয়েই কিন্তু এই সরকারটি গঠন হবে। এই লক্ষ্যে আমি যেটি বলতে চাই, অবিলম্বে অল্প 2-1 ঘন্টার মধ্যে এই পার্লামেন্ট রাষ্ট্রপতির মাধ্যমে ভেঙে দিতে হবে এবং বাংলাদেশের সময় 12টার মধ্যে আমি মনে করি একটি ইন্টারিম সরকার শপথ নিবে। সেই শপথের ব্যবস্থা আপনাদের এই জনগণ, আপনাদের এই ছাত্র সমাজকে, রাজনৈতিক দলগুলোকে সেটি করতে হবে। এটি যত দেরি করবেন তত বেশি এই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু শুরু হয়েছে। আমি অনুরোধ জানাই যে আপনারা ভারতের টেলিভিশন চ্যানেলগুলোর দিকে একটু লক্ষ্য রাখুন, তারা কিভাবে কথা বলছে, কিভাবে প্রোফাইল করছে। আমি গত 2 ঘন্টা আগে ভারতের এনডিটিভির একটি নিউজ বুলেটিন দেখছিলাম, যেখানে বাংলাদেশ নিয়ে বলা হচ্ছে যে এই বাংলাদেশের এই আন্দোলনটি, বাংলাদেশের এই ক্ষমতা পরিবর্তনের পুরো বিষয়টি করেছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, যেটিকে তারা বোঝাতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের সিআইএ করেছেন। এবং এই বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কগুলো কাউন্টার প্রতিবাদও কিন্তু তারা দিয়েছেন। এবং এই প্রচারণাটা কারা চালাচ্ছেন আমি স্পষ্ট করতে চাই, এই প্রচারণাটা চালাচ্ছেন ভারতের বিজেপি সমর্থিত টেলিভিশনগুলো। আজকে এই ষড়যন্ত্রের বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি প্রচারণাটি ইন্টারন্যাশনালি যেটি চলছে যে বাংলাদেশে একটি ইসলামিক এক্সট্রিমিস্ট সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের কর্তা ব্যক্তিরা তাদের টুইটারের মধ্যে টুইট করছেন। এটি কিন্তু সিগনিফিক্যান্ট একটি অ্যালার্মিং বিষয়। এটি কেন করেছেন? যে সেনাপ্রধান তার প্রথম বৈঠকেই নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, যেটি 1 সপ্তাহ আগে নিষিদ্ধ হয়েছে, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ওখানে আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি সেটি প্রকাশ করেছেন। এবং হেফাজতে ইসলামের নেতাদেরকে তিনি ডেকেছেন, মুফতি মামনুনুল হক এবং চরমোনাইর পীর সাহেবকে তিনি ডেকেছিলেন। এই ঘটনা কিন্তু বাংলাদেশে আর আগে হয়নি। আগের যে ক্রাইসিসগুলোতে এতগুলো ইসলামিক দলের প্রতিনিধি বা ইসলামিক সমাজের প্রতিনিধি কিন্তু আমরা দেখতে পাইনি, যার কারণে পশ্চিমা দুনিয়া অনেকটা উদ্বিগ্ন এবং তারা ভেরি মাচ কনসার্ন। এমনি বাস্তবতা আপনারা হয়তো বলতে পারেন পশ্চিমাদের এই কনসার্নে আমার কিছু যায় আসে না। এই দুনিয়াটা কিন্তু কানেক্টিভিটি। আজকে আপনারা যারা এই বিপ্লবটি করেছেন তারা ভারতকে অত্যন্ত ঘৃণা করেন, কিন্তু আপনি চাইলেও এই ভারত প্রতিবেশী কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এই ভারতের সাথেই কিন্তু আমাদেরকে থাকতে হবে, তাদের সাথে আমাদেরকে দেন দরবার করতে হবে, আমাদের স্বার্থগুলো আদায় করতে হবে, ইন্টারন্যাশনাল বিশ্বের সাথে আমাদেরকে কাজ করতে হবে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এবং দ্বিতীয় আরেকটি প্রচারণা যেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে টুইটার এবং ফেসবুকে, সেটার কাউন্টার কোনো আমি প্রচারণা দেখছি না। যে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, এইভাবে বিভিন্নভাবে প্রোফাইল করে বিষয়টিকে একটি আন্তর্জাতিক বিষয়ে রূপান্তরিত করা হচ্ছে। আমি জানি এই মুভমেন্টটি বাংলাদেশের জেনারেশন জেড বা জেনারেশন জি এর মুভমেন্ট। আপনারা আমাদের চেয়ে অনেক স্মার্ট। আমরা আমাদের সময়ে এই কোটা প্রথা বিরোধী আন্দোলন আমি শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে। কিন্তু মনে হয় 2-3টি পত্রিকার রিপোর্ট, 2-3টি প্রোগ্রাম এবং 2-3 জন এমপির সাথে দেখা করার পর আর বেশি দূর আগানোর ক্যাপাসিটি আমাদের ছিল না। কিন্তু আপনারা 2018 সালে এই মুভমেন্টটিকে একটি ন্যাশনাল মুভমেন্টে পরিণত করেছেন, 2024 সালে এটিকে জাতীয় মুক্তির আন্দোলনে পরিণত করেছেন। আপনাদেরকে সালাম, শ্রদ্ধা, সেলিউট জানানোর ভাষা আমাদের নেই। যেহেতু ক্রাইসিস মুভমেন্টে দেশ উপনীত হয়েছে, দেশে এবং বিদেশে কিছু কাজ করার অভিজ্ঞতা হয়েছে প্র্যাকটিক্যাল জগতে, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবার জন্য এখানে এসেছি। সেই বাস্তবতায় আমি যেটি বলতে চাই যে আপনারা
যারা তরুণ জেনারেশন জেডের লোকেরা আছেন, এই সংখ্যালঘুদের বিরুদ্ধে যে যদি হামলা হয়, এই হামলার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনারা দাঁড়িয়েছেন বিভিন্ন জায়গায়, আমি দেখেছি, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টরা, কওমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন ইসলামিক সংগঠনের লোকেরা মন্দির পাহারা দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই ছবিগুলো বেশি বেশি করে আপনারা টুইটারে প্রচার করুন, এবং টুইটারে যেখানেই দেখবেন সংখ্যালঘুদের হামলা হয়েছে আপনারা সেই বিষয়টি তদন্ত করুন, না হলে সেখানে কাউন্টার পোস্ট করুন। এটি কিন্তু এই বাংলাদেশের এই বিপ্লবটাকে ছিনিয়ে নেবার জন্য একটি যে পরিকল্পনা হচ্ছে, ভারতের টেলিভিশনে প্রচার করা হচ্ছে, টুইটারে প্রচারিত হচ্ছে, এবং বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে সীমান্তে, সেটি ভারতের টেলিভিশনগুলোতে প্রকাশ্যে রিপোর্ট হচ্ছে, সেখানে লাইভ রিপোর্টাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্ট করছে। আমি মনে করি সংখ্যালঘুদের এই বিষয়টিকে সামনে রেখে ভারতীয় সেনাবাহিনীর প্রকাশ্যে অনুপ্রবেশের একটি সম্ভাবনা কিন্তু সেখানে দেখা দিচ্ছে। এজন্য সীমান্তে আপনাদেরকে চোখ রাখতে হবে, রাজধানী ঢাকাতে আপনাদেরকে চোখ রাখতে হবে, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায়ও চোখ রাখতে হবে, আপনাদের ইন্টারন্যাশনাল গণমাধ্যমে বিষয়গুলো কীভাবে আসছে সেভাবে আপনাদেরকে নজর রাখতে হবে। আমি মনে করি আপনারা যারা এই বিপ্লবটি করেছেন আপনারা যথাযোগ্য, এবং বাইরে আমাদের এই আন্দোলনে আপনারা হয়তো বাংলাদেশে জীবন দিয়েছেন, কিন্তু বাংলাদেশের বাইরে যে আমাদের একটা বিশাল ছাত্র সমাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে পড়ালেখা করছেন, তারা আপনাদের আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছে আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। 5 দিন আপনারা যখন বাংলাদেশে অবরুদ্ধ ছিলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, আপনারা ফাইটিং করছিলেন, প্রবাসীরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। আমি কিন্তু এই ছাত্র সমাজকে নিয়ে প্রথম এই টাইম স্কোয়ারের মধ্যে সমাবেশ করেছিলাম। সেই সমাবেশের ছবি সারা দুনিয়ায় ছড়েছে, প্রত্যেকটি বাংলাদেশি অধ্যুষিত শহরে শহরে, নগরে নগরে, বন্দরে বন্দরে কিন্তু এই আপনাদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের 50টির মতন বিশ্ববিদ্যালয়ে আপনাদের আন্দোলনের সমর্থনে তারা সমর্থন জুগিয়েছিল। আমি মনে করি তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা থাকা দরকার, এবং যুক্তরাষ্ট্রে যারা শিক্ষকতা পেশায় আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, প্রায় 50টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আপনাদের পক্ষে প্রথম দিকেই তারা সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন। আমি প্রবাসী ছাত্রছাত্রী ভাইদেরকে বলবো, যারা বাংলাদেশি বাংলা বংশোদ্ভূত ভাইয়েরা আছেন, আপনাদের ইংলিশ অনেক স্ট্যান্ডার্ড, আপনারা বেশি পরিমাণে টুইটারে খবর রাখুন আমাদের এই বিপ্লবকে যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে। তৃতীয় কথা হচ্ছে যে সেনাবাহিনী জানতো যে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করবেন, তিনি পদত্যাগ করেছেন। আমার কাছে সেনাবাহিনীর কাছে প্রশ্ন, কেন গণভবনের নিরাপত্তা নিশ্চিত করা হলো না? কেন সেখানে অরাজকতা করা হলো? কেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হলো না? কেন আমার পার্লামেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হলো না? এই অরাজকতার সুযোগেই আমি মনে করি একটি ভোলাটাইল সিচুয়েশন কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যার মধ্য দিয়ে একটি বিপ্লবের প্রতিধ্বনি কিন্তু আমরা পাচ্ছি। আমি অনুরোধ জানাবো যে আপনারা এই 17 বছরে 15 বছরে অনেক নির্যাতিত হয়েছেন, আপনারা ধৈর্য হারা হবেন না। বিজয়ের উল্লাস এখনো আপনারা করতে পারেন না। আমি শুনেছি কয়েকটি রাজনৈতিক দল আজকে বিজয় উল্লাস করবেন। আমি অনুরোধ জানাবো সেসব রাজনৈতিক দলকে ঢাকাতে কোনো বিজয় উল্লাস করবেন না। আপনারা এটিকে শুকরিয়া আদায় করুন আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের পক্ষ থেকে কম রক্ত নিয়ে আমাদেরকে একটি বিজয় দিতে যাচ্ছেন। আমরা কোনো বিজয় উল্লাস করব না, কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হব না। এই মুহূর্তে গুজব ছড়ানোর সংখ্যাটা বেশি। এই গুজব প্রতিরোধে আমরা নিজেরা সক্রিয় থাকব, দায়িত্বশীল হব। আমি ঢাকার ছাত্র ভাইদের প্রতি অনুরোধ জানাবো, এই যে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আপনারা কিভাবে নিরাপত্তা বিধান করতে পারেন সেনাবাহিনীর সাথে কথা বলুন। আমার অত্যন্ত দুঃখ হয় যে এই ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার স্ট্র্যাটেজি এটা শুধু আজকের জন্য নয়, এটা চূড়ান্তভাবে এই পার্লামেন্টের নিরাপত্তা টায়ার কত নম্বর সিকিউরিটিতে থাকবে, গণভবনের নিরাপত্তা টায়ার কতটুকুতে থাকবে, বঙ্গবন্ধু ব্রিজের নিরাপত্তা কতটুকুতে থাকবে,
এটি জাতীয় নিরাপত্তার একটি স্ট্র্যাটেজিক প্ল্যান হিসেবে এটি থাকা দরকার ছিল। ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা এই ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার স্ট্র্যাটেজি তৈরি করব। তার আগে ছাত্র সমাজ, আমি মনে করি আপনারা সেনাবাহিনীর সাথে দায়িত্ব পালন করুন। কোনো সরকারি সম্পত্তিতে হাত দেওয়া চলবে না। কোনো মানুষকে অন্যায়ভাবে তার প্রতি জুলুম করা যাবে না, কারো বাড়িতে হামলা করা যাবে না। আপনি হয়তো কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার প্রতি অন্যায় করেছে, সেই কারণে কারো বাড়িঘর আপনি জ্বালিয়ে দিতে পারেন না, এটি অন্যায়। আমরা আসুন দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আমরা এই যে আজকের দিনটি আছে খুবই গুরুত্বপূর্ণ। যারা ঢাকা শহরে রয়েছেন তারা ঢাকা শহরে থাকবেন। আমাদের একটি সরকার শপথ না নেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে না হবে, ততদিন পর্যন্ত আপনারা ঢাকা শহরে থাকবেন। আমরা আমাদের এই বিপ্লবকে ছিনিয়ে নিতে দেব না। এই বিপ্লব তরুণ সমাজ শুরু করেছে, এখন একটি কথা বলছে তরুণ সমাজই চালাবে। হ্যাঁ, অবশ্যই আপনারা এই আন্দোলনের প্রাণভূমরা, আপনারাই এই রাষ্ট্র চালাবেন, কিন্তু এক্সপিরিয়েন্সের কিন্তু দরকার আছে। এজন্য এক্সপিরিয়েন্স পার্সনদের পরামর্শ নিয়ে আপনারা সবসময় কাজ করবেন। আবেগ আপ্লুত হবেন না। আবেগ আপ্লুত হলে বিপদ আসার সম্ভাবনা আছে। আমি বিএনপি সহ বিরোধী দলগুলোকে বলবো, নির্বাচনের জন্য এত তড়িঘড়ি করবেন না। আওয়ামী লীগ যে সেট রেখে গেছে, এই সেট আপনাকে ক্লিন না করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ হওয়া সম্ভব নয়। আমি মনে করি তার জন্য একটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, এবং প্রশাসন, পুলিশের এবং বিচার বিভাগে যে দলীয়করণ করা হয়েছে, এগুলো 3 মাসের মধ্যে এগুলো আপনার ঠিক করে একটি নির্বাচনের পরিবেশ করা অত্যন্ত দুরূহ। আমি মনে করি যদি আপনারা তড়িঘড়ি করে নির্বাচনে যাবার কোনো সিদ্ধান্ত, মনোবাঞ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে থাকেন, এটি একটি ভুল স্ট্র্যাটেজি বলে আমি মনে করি। আপনারা ধৈর্য ধারণ করুন। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে বাংলাদেশের নির্যাতিত, পৃথিবীর ইতিহাসে নির্যাতিত একজন মহিলা রাজনীতিবিদ তিনি মুক্ত হয়েছেন, বেগম খালেদা জিয়া। ওনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং দেশের বাইরে তারেক রহমান রয়েছেন, বিএনপিকে এই দুর্দিনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা তাদের বক্তব্যকে ফলো করবেন, নিজেরা আবেগ আপ্লুত হবেন না। পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দল আছে, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং কওমিদের হেফাজতে ইসলাম, তাদের নেতৃবৃন্দর দিকে আপনারা লক্ষ্য রাখবেন। তারা কি বলে, কিভাবে অ্যাক্ট করে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এমন মনে করলে হবে না যে আমরা তরুণরাই করেছি, তাদের কোনো এখানে স্টেক নেই। তাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। মনে রাখবেন তারা কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান। আমাদের এই বিগত দিনে, স্বাধীনতার পরে দিনে দিনে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস থেকে ধ্বংস হয়েছে। আমরা আবার তাদেরকে নিয়ে, এই এক্সিস্টিং যে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তাদেরকে সাথে নিয়ে আরও বড় পরিসরে বড় বড় রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলব, নতুন নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলব, যেখানে লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুয়েট অফ হ্যাপিনেস থাকবে। একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখব। একটি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা আছি। আমাদের অনেক প্রস্তুতির ঘাটতি রয়েছে। আমরা এই রাজনীতিবিদদেরকে বুঝাবার চেষ্টা করব যে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সারা পৃথিবীর বুকে একটি সমৃদ্ধ অর্থনীতির একটি দেশ হব। আমরা একটি নলেজ বেসড সোসাইটি গড়ে তুলব। আমাদের তরুণদের মধ্যে সেই স্বপ্ন আছে, সেই আকাঙ্ক্ষা আছে, সেই প্রেরণা আছে, অনুপ্রেরণা আছে। আপনারা শুধু আমাদের সাথে থাকুন। তো এই যাত্রায় আমি যেটি বলছি যে আমাদের বিপ্লব শেষ হয়নি। আমি অনুরোধ জানাবো যে আপনারা দ্রুত, যত তাড়াতাড়ি পারেন একটি সরকার গঠন করুন। এবং এই সরকার গঠনের ক্ষেত্রে আমার একটি প্রস্তাব আমি গত 4-5 দিন ধরে বলে আসছিলাম, রেকর্ডের জন্য আবার বলে রাখি, যে 2008 সালের যে সংসদটি ছিল, এই নির্বাচিত সংসদের প্রতিনিধি, যে সংসদীয় যে সংসদে রাজনৈতিক দলেরা প্রতিনিধি করেছিলেন, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের একটি অংশ যাতে এই সরকারে থাকে, পাশাপাশি সুশীল সমাজের পক্ষ থেকে একটি দল যাতে সেখানে থাকে, সবার সংমিশ্রণে আরও যদি আমরা এই 2008-এর বাইরেও যদি কোনো দলকে নিতে চাই, সেটাও আমরা নিতে পারি। নিয়ে আমরা
একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি ইন্টারিম সরকার অথবা একটি বিপ্লবী সরকার আমরা গঠন করতে পারি, যে সরকারের তিনটি প্রধান কাজ হবে। প্রথম কাজ হচ্ছে একটি সাংবিধানিক পরিষদ গঠন করবে, যে পরিষদ একটি নতুন সংবিধান আমাদের জন্য প্রণয়ন করবে, যে সংবিধানের আওতায় কারো পক্ষে আর স্বৈরাচার হওয়া সম্ভব নয়, যে সংবিধান হবে গণতান্ত্রিক, যে সংবিধানের 70 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদ সংসদ সদস্যকে সংসদ সদস্য হিসাবে গড়ে তোলে না, সেই ধরনের অগণতান্ত্রিক ধারাগুলো বাতিল করবে, সংসদকে প্রাণবন্ত করবে, একটি সংবিধান আমাদেরকে প্রদান করবে। দ্বিতীয়ত, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নতি করবে, এবং যেসব বঞ্চিত যেসব সরকারি কর্মচারীরা রয়েছেন, যাদের পদোন্নতি হয় না, দ্রুত তাদেরকে পদোন্নতি দিয়ে দলীয় ক্যাডারদের মুক্ত করে প্রশাসনে একটি ভারসাম্য নিয়ে আসবেন। তৃতীয়ত, দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরাপদ নির্বাচনের ব্যবস্থা করবেন, যেখানে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার এই তরুণ প্রজন্ম যারা জীবন দিলেন, তারা প্রথমবার ভোট দিয়ে আগামী দিনে তাদের নেতা নির্বাচন করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় চাইছি। আবারও অন্য কোনো বিষয়ে আমি হাজির হব নিউ ইয়র্ক থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।